আজ শুরু হবে নতুন একটা অংশ, যেটাকে আমরা বলবো প্রথম চ্যাপ্টারের প্রথম না, এর আগের দিন যেটা ক্লাস হলো তার সাথে রিলেটেড। যেমন এর আগের দিন হলো তড়িৎ শক্তিকে নিয়ে, তার আগে হয়েছিল চৌম্বক শক্তিকে নিয়ে, তাহলে ওই সমস্ত শক্তির ব্যবহারকে নিয়ে এটা হবে নতুন একটা অংশ। যেমন এখানে বলা হবে শক্তি কি। শক্তি কি? শক্তি তাহলে হবে কাজ করার সামর্থ্য, বা যে শক্তির ভর নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। যদি শক্তির ভর না থাকে তাহলে সেটার কি থাকবে? কাজ করার অবশ্যই সামর্থ্য থাকবে। এর আগে যেটাতে বললাম যে তড়িৎ শক্তির কি নেই, ভর নেই, কিন্তু তার কি আছে? কাজ করার সামর্থ্য আছে। ওইরকমই এই চ্যাপ্টারে আমরা জানবো বিভিন্ন প্রকারের শক্তির ব্যাপারে। তাহলে শক্তিটা হলো যে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, বা কাজ করার সামর্থ্যকে বলা হবে শক্তি। ব্যবহারের দিক দিয়ে শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রচলিত শক্তি, আর একটা হবে অপ্রচলিত শক্তি। বা প্রচলিত শক্তি যেটা থাকবে তাকে আরো একাধিক নামে জানা যাবে, সেগুলো আমি পরে বলছি। আর অপ্রচলিত শক্তি যেগুলো থাকবে সেগুলোকে একাধিক নামে জানা যাবে। তাহলে প্রথমত জানবো আমরা যে শক্তি, তার দুটো অংশ, একটা হবে প্রচলিত, একটা হবে অপ্রচলিত। এবং হচ্ছে যে প্রচলিত যেটা শক্তি থাকবে তাকে তার সংজ্ঞা কিরকম হবে? প্রচলিত শক্তি হচ্ছে যে সমস্ত শক্তির ব্যবহার নিরন্তর, মানে আমরা স্বাভাবিকভাবে যে সমস্ত শক্তির ব্যবহার করে চলেছি, বা যে সমস্ত শক্তির ব্যবহার স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, সেই সমস্ত শক্তিকে বলা হবে প্রচলিত শক্তি। আর যে সমস্ত শক্তির ব্যবহার খুব কম হয় কিন্তু খুবই কম, সেই সমস্ত শক্তিকে বলা হবে অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তির আরেকটা নাম হবে চিরাচরিত শক্তি, বা বলতে পারবো প্রাকৃতিক শক্তি। আর বলা যাবে ক্ষয়িষ্ণু শক্তি। তাহলে প্রচলিত শক্তি কাকে বলে? যে সমস্ত শক্তির ব্যবহার খুব বেশি তাকে বলা হবে প্রচলিত শক্তি। প্রচলিত শক্তি, চিরাচরিত শক্তি বা ক্ষয়িষ্ণু শক্তি বলা হয় যে এই সমস্ত শক্তি ব্যবহারের ফলে কি হবে, যে ওই শক্তির যেটা সরঞ্জামটা, যে অংশটা আমাদের কাছে সঞ্চিত আছে, সেই সঞ্চিত অংশটা শেষ হয়ে যাবে। তার জন্য এর নাম দেওয়া হয়েছে ক্ষয়িষ্ণু শক্তি বা চিরাচরিত শক্তি। যেমন ধরুন জীবাশ্ম জ্বালানি বলতে আমরা যদি কয়লাকে ধরে নিই, তাহলে কয়লার ব্যবহার যদি আমরা নিরন্তর করতে থাকি বা পরপর করতেই থাকি, তাহলে কি হবে? একসময় কয়লা শেষ হয়ে যাবে পৃথিবী থেকে। তাহলে এই জন্য কি বলা হবে? এই সমস্ত শক্তিকে ক্ষয়িষ্ণু শক্তি বলা হবে। কয়লা শেষ হওয়ার পর তো আর কয়লা ফিরে আসবে না, অন্য একটা শক্তিতে রূপান্তরিত হবে। যেমন ছাই হয়ে গেল, তাহলে ছাই পরিণত হলো। অন্য একটা শক্তি, যেমন কয়লাকে যদি পোড়ানো হয় তাহলে তাপ শক্তিতে পরিণত হবে। তাহলে এই সমস্ত শক্তি যেহেতু পুনরায় ফিরে আসবে না, তার জন্য এটাকে বলা হবে ক্ষয়িষ্ণু শক্তি বা অনবীকরণযোগ্য শক্তি। আর একটা বলা যাবে যে অনবীকরণযোগ্য শক্তি। তাহলে একে বলা হলো প্রচলিত শক্তিকে বলা হলো চিরাচরিত শক্তি, প্রাকৃতিক শক্তি, ক্ষয়িষ্ণু শক্তি বা অনবীকরণযোগ্য শক্তি। অপ্রচলিত শক্তিকে বলা হবে যে সমস্ত শক্তির ব্যবহার খুব কম। যেমন সৌরশক্তি, এটাকে বলা হবে অচিরাচরিত শক্তি। অক্ষয়িষ্ণু শক্তি, নবীকরণযোগ্য শক্তি, তাহলে অপরিচিত শক্তিকে বলা হলো অচিরাচরিত শক্তি। কারণ এই সমস্ত শক্তি, যেমন সৌরশক্তিকে যদি ধরেন, তাহলে সূর্য থেকে আগত যে সমস্ত আলোক শক্তি আছে সেটা কোনোদিন শেষ হবে না। তার জন্য এটাকে বলা হলো অচিরাচরিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তি। সেই সমস্ত শক্তি কি করা হবে? যে আজকে সূর্য থেকে আগত শক্তিটাকে আমরা আজকে ব্যবহার করে নিলাম, এরপরের দিন আবার কালকে সূর্য উঠবে, আবার সূর্য থেকে যে সমস্ত শক্তি আসবে সেটাকে আবার কালকে ব্যবহার করবো। তাহলে কি আছে? এই সমস্ত শক্তির অফুরন্ত, কোনোদিন শেষ হবে না। তার জন্য এটাকে বলা হবে নবীকরণযোগ্য শক্তি। যেমন ধরুন আমি যে ব্যাটারিতে চার্জ করলাম, চার্জ শেষ, সূর্য থেকে আগত শক্তির ফলে চার্জ হলো, চার্জ শেষ, আবার কালকে চার্জ হলো, মানে নতুন করে আবার হলো। তাহলে তার জন্য এটাকে বলা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। আর অক্ষয়িষ্ণু, মানে এটা তো শেষ হবে না বা পৃথিবী থেকেও ফুরিয়ে যাবে না, তার জন্য অক্ষয়িষ্ণু শক্তি।
তাহলে শক্তি জানতে পারলাম, শক্তি কি, কাজ করার সামর্থ্য শক্তি। শক্তি দুই প্রকারে বললাম, ব্যবহারের দিক দিয়ে প্রচলিত শক্তি একটা অপ্রচলিত শক্তি। যার ব্যবহার বেশি তাকে বলা হচ্ছে প্রচলিত শক্তি, আর যার ব্যবহার খুবই কম তাকে বলা হচ্ছে অপ্রচলিত শক্তি। বর্তমানে ব্যবহার কম হতে পারে, ভবিষ্যতে এর ব্যবহার বেশি হবে। এবার হচ্ছে প্রচলিত শক্তিকে আলাদা আলাদা নামে বলা হবে, যেমন চিরাচরিত শক্তি, প্রাকৃতিক শক্তি, ক্ষয়িষ্ণু শক্তি, অনবীকরণযোগ্য শক্তি। ওইরকমই অপ্রচলিত শক্তিকে বলা হচ্ছে অচিরাচরিত শক্তি, অক্ষয়িষ্ণু শক্তি আর নবীকরণযোগ্য শক্তি। এবার চিরাচরিত বা ক্ষয়িষ্ণু কেন বলা হচ্ছে, কারণ এই সমস্ত শক্তির ব্যবহার যেহেতু বেশি আছে, তার জন্য কি হবে, এটা পৃথিবী থেকে আস্তে আস্তে ফুরিয়ে যাবে। ফুরিয়ে যাওয়া মানে ক্ষয় হয়ে যাওয়া, তার জন্য একে বলা হচ্ছে ক্ষয়িষ্ণু শক্তি। ক্ষয়িষ্ণু বলা হচ্ছে বা চিরাচরিত বলা হচ্ছে বা অনবীকরণযোগ্য বলা হচ্ছে, কারণ একটা শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কিন্তু সেই পুনরায় প্রথম শক্তিতে আর ফিরে আসা যাবে না, তার জন্য তাকে বলা হবে অনবীকরণযোগ্য শক্তি। আর প্রকৃতি থেকে পাওয়া যায়, যেমন জীবাশ্ম জ্বালানি, খনিজ তেল, কয়লা ইত্যাদি। এরপরে অপরিচালিত শক্তিকে বলা হচ্ছে অচিরাচরিত শক্তি, নবীকরণযোগ্য শক্তি, অক্ষয়িষ্ণু শক্তি। কারণ হচ্ছে যেটা ক্ষয় হবে না। সূর্য থেকে আগত রশ্মিগুলো প্রতিদিন কি হতে থাকবে, আসতেই থাকবে, বা বায়ু শক্তি, বায়ুর প্রভাব প্রতিদিন থাকবে, জোয়ার ভাটা শক্তি, জোয়ার ভাটা তো হতেই থাকবে। তার জন্য এই সমস্ত শক্তি কোনোদিন শেষ হবে না বা হয়ে যাবে না, তার জন্য এটাকে বলা হবে অক্ষয়িষ্ণু শক্তি বা অচিরাচরিত শক্তি। জোয়ার ভাটা যেহেতু প্রতিক্ষণ হতেই থাকবে, তার জন্য কি হবে, সেটা নতুন করে আবার তৈরি হচ্ছে, তার জন্য নবীকরণযোগ্য শক্তি। এরপরে হচ্ছে প্রচলিত শক্তির মধ্যে যেগুলো দেখলাম, সেটা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কাকে বলবো? জীবাশ্ম জ্বালানি বলা হবে যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে দীর্ঘদিন না ধরে বহু বছর ধরে, বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে বহু বছর ধরে মানব দেহ বা গাছপালা একাধিক চাপা পড়ার পর ভূপৃষ্ঠের চাপ আর নিচের তাপের ফলে যে জ্বালানিতে পরিণত হয় তাকে বলা হবে জীবাশ্ম জ্বালানি। যেমন কয়লাতে পরিণত হওয়া, খনিজ তেল হওয়া, তাহলে এই সমস্ত হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এরপরে হবে বাণিজ্যিক শক্তি কাকে বলবো? বাণিজ্যিক শক্তি বলা হবে যে সমস্ত শক্তিকে বাজারে মূল্য দিয়ে কিনে পাওয়া যায়, সেই সমস্ত শক্তিকে বলা হবে বাণিজ্যিক শক্তি। যেমন বর্তমানে আমাদের কি আছে বাণিজ্যিক শক্তি হিসেবে? বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, যেটাকে আমাদের কি করতে হয়, বাজারে কিনে নিতে হয়, বা আমাদের কারেন্টের যেটা বিল আছে সেটাই তো বিল বা কিনে নেওয়া। তাহলে বাণিজ্যিক শক্তি হচ্ছে যে সমস্ত শক্তিকে বাজার থেকে নির্দিষ্ট মূল্য দিয়ে আমাদের কিনে নিতে হয়, সেটাকে বলা হবে বাণিজ্যিক শক্তি। এরপরে হচ্ছে যে সমস্ত শক্তিগুলো আমরা আগে জেনেছিলাম, যেমন তাপ শক্তি, তড়িৎ শক্তি, জীবাশ্ম জ্বালানি শক্তি, তাহলে সেই সমস্ত শক্তির ব্যবহার করতে হবে। প্রথমত হচ্ছে যে বহুল প্রচলিত তাপ শক্তির ব্যবহার। বহুল প্রচলিত তাপ শক্তির ব্যবহার হবে যে তাপ শক্তি কি কি কাজে ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনে তাপ শক্তি নানা কাজে ব্যবহার করা হয়। যদি আমি বাড়ি থেকেই ধরি, তাহলে রান্নার কাজে ব্যবহার করা হবে, ইলেকট্রিক ইস্ত্রিতে আয়রন করার কাজে ব্যবহার করা হবে, বা ইলেকট্রিক ইস্ত্রির সাহায্যে আমরা জামা কাপড়ে যে আয়রন করি সেটাতে ব্যবহার করা হবে। তারপরে বাড়ি তৈরি করার জন্য যেটা ইট হয়, ইট পোড়ানোর কাজে তাপ শক্তি ব্যবহার করা হয়। তাছাড়া যে সমস্ত মাটির হাঁড়িগুলো আছে, বা আগেকার দিনে পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা, এখন বেশি পাওয়া যায় না, তাহলে ওই মাটির হাঁড়িগুলো কি হবে, মাটির হাঁড়ি তৈরি করতে বা ওটাকে পোড়ানোর জন্য কি করা হবে, তাপ শক্তি ব্যবহার করা হবে। তাছাড়াও তাপ শক্তি যেমন স্টিম ইঞ্জিন চালাতে তাপ শক্তি ব্যবহার করা হয়। আরো অন্যান্য একাধিক কাজে কিন্তু তাপ শক্তি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তাপ শক্তি ব্যবহারের পর আসবে তড়িৎ শক্তির ব্যবহার। তড়িৎ শক্তি তাহলে তড়িৎ শক্তির ব্যবহারে প্রথমেই বলতে পারবো আমরা যে বাড়ি বা সাধারণভাবে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই বাড়িতে, যে টেবিল ফ্যান, লাইট, সিলিং ফ্যান, তারপরে এসি, রেফ্রিজারেটর, ফ্রিজ, যে সমস্ত জিনিসগুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি কাজে লাগে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তির প্রাথমিক ব্যবহার ওটা। দ্বিতীয়ত বলছে তড়িৎ শক্তি রেলগাড়ি চালাতে, তারপরে কলিং বেল, ক্যালকুলেটর ইত্যাদি নানা কাজে তড়িৎ শক্তি ব্যবহার করা হয়। তাছাড়া আমরা যদি মেডিকেল সেকশনে যাই, যেমন চিকিৎসার ক্ষেত্রে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি কাজগুলো কিন্তু তড়িৎ শক্তির সাহায্যেই কিন্তু হয়ে থাকে, তড়িৎ শক্তির ব্যবহারের ফলেই হয়ে থাকে। তাহলে তাপ শক্তি হলো, তাপ শক্তির ব্যবহার কি বললাম, তাপ শক্তির ব্যবহারে বললাম রান্নার কাজে, তারপরে
স্টিম ইঞ্জিন চালাতে, বাড়িঘরে ইট পোড়াতে, বাসনপত্র তৈরি করতে একাধিক কাজে ব্যবহার করা হবে। তড়িৎ শক্তিও সে একই রকম একাধিক কাজে ব্যবহার করা হয়, যেটা বললাম যে রেলগাড়ি চালাতে, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, আলট্রাসোনোগ্রাফি, এক্স রে ইত্যাদিতে ব্যবহার করা হবে, কলিং বেল, তারপরে ফ্রিজ ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমস্ত শক্তির ব্যবহারগুলো তোমরা পড়ে নিবে। এরপরে আসবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি বলতে আমরা মূলত দুটো জিনিসকে বুঝবো। একটা হচ্ছে কয়লা, আর একটা হবে খনিজ তেল বা পেট্রোলিয়াম বলা হয়। খনিজ তেলের মধ্যে আসবে ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি। তাহলে কয়লার সাহায্যে আমরা কি করব? কয়লার সাহায্যে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা তাপ উৎপাদন করতে পারবো। কয়লা রান্নার কাজে ব্যবহার করা হয়। কয়লা আরো একাধিক নানান জীবনে নানা কাজে ব্যবহার করা হয়ে থাকে। তারপর আসবে খনিজ তেল। খনিজ তেল আমাদের যানবাহনে যে সমস্ত গাড়িগুলো আছে, যানবাহনের গাড়ি বলছি, যানবাহন যেগুলো আছে, যেমন গাড়ি, এরোপ্লেন, তারপরে স্টিমার, জাহাজগুলো, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু খনিজ তেলের সাহায্যে চলে। আগে কয়লার ট্রেনও পাওয়া যেত। আগেকার যুগে স্টিম গাড়ি চালানোর জন্য যে তাপ লাগতো সেটা কয়লা পুড়িয়ে তাপ উৎপাদন করা হতো। সেই তাপ দিয়ে বা সেই কয়লা থেকে সেই তাপ উৎপাদন করে দিয়ে স্টিম ইঞ্জিন চালানো হতো। এরপরে আসছে জীবাশ্ম জ্বালানি তার ব্যবহার হলো। প্রথমত কয়লার ব্যবহার আমরা জানবো, তারপরে খনিজ তেলের ব্যবহার জানবো, যে ডিজেলের ব্যবহার কি, পেট্রোলের ব্যবহার কি, তারপরে কেরোসিনের ব্যবহার কি। যেমন ডিজেল কি কাজে ব্যবহার করা হয়? ডিজেল ব্যবহার করা হয় বিভিন্ন যানবাহন চালানোর কাজে। তাছাড়া ডিজেল ব্যবহার করা হয় যে সমস্ত জেনারেটর গুলো আমাদের স্বাভাবিকভাবে চালানো হয়, জেনারেটর চালিয়ে সেখানে ডিজেল ব্যবহার করা হয়। তারপরে পেট্রোল নানা গাড়িতে ব্যবহার করা হয়, যেমন এরোপ্লেন থেকে শুরু করে গাড়ি, বাইক, মোটর, অটো রিক্সা ইত্যাদি ইত্যাদিতে। কেরোসিন রান্নার কাজে ব্যবহার করা হয়। রান্না ছাড়াও কেরোসিন কিন্তু নানা কাজে ব্যবহার করা হয়ে থাকে। পেট্রোলিয়াম রিফাইনিং কি? পেট্রোলিয়াম রিফাইনিং বা পেট্রোলিয়াম পরিশোধন বলতে কি বোঝায়? পেট্রোলিয়াম রিফাইনিং বা পেট্রোলিয়াম পরিশোধন বলতে বুঝবো যে আমরা যে সমস্ত পেট্রোলিয়াম খনিজ তেল উৎপাদন করি ভূপৃষ্ঠ থেকে বা ভূগর্ভ থেকে, তাহলে সেই পেট্রোল বা সেই তেলে কি থাকে? একাধিক পদার্থ মিশে থাকে। যেমন সেই পেট্রোলে মিশে থাকবে প্রথমত পেট্রোলিয়াম বা খনিজ, পেট্রোলিয়াম, লুব্রিকেটিং অয়েল, ডিজেল ইত্যাদি। এবার হবে পেট্রোলিয়াম রিফাইনিং মানে হচ্ছে যে এই সমস্ত পদার্থকে পরস্পর থেকে আলাদা করা। কোন একটা পরিশোধনাগারে পেট্রোলিয়াম, লুব্রিকেটিং অয়েল আর ডিজেলকে যদি কোনোভাবে আলাদা করা হয় তাহলে সেটাকে বলা হবে পেট্রোলিয়াম রিফাইনিং। তাহলে পেট্রোলিয়াম রিফাইনিং হলো যে পেট্রোলিয়াম হচ্ছে এক প্রকারের গাঢ় তৈলাক্ত পদার্থ, সেখান থেকে পেট্রোলিয়ামকে, লুব্রিকেটিং অয়েলকে আর ডিজেলকে আলাদা আলাদা করা। আলাদা আলাদা করা মানে সেটা হচ্ছে রিফাইনিং বা পরিশোধন। এরপরে হচ্ছে যে দৈনন্দিন জীবনে যেহেতু প্রচলিত শক্তির ব্যবহার অন্তর অন্তর বেড়ে চলেছে, তাহলে এই সমস্ত শক্তির ব্যবহার কি প্রভাব ফেলবে? মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাবে, বলা যেতে পারে জনস্ফীতি, নগরায়ন,
যন্ত্রপাতি নির্মাণ, এই সমস্ত ক্রিয়াকলাপে প্রচলিত শক্তির উপরে কি প্রভাব ফেলে? তাহলে প্রথমত জনস্ফীতি কি? জনস্ফীতি হচ্ছে যে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার, যে হিসাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই হিসাবে কি হবে? নগরায়ন হবে। নগরায়ন বলতে নগরের গঠন হবে, বড় বড় শহর গঠন হবে। তারপরে হবে যন্ত্রপাতি হবে, যন্ত্রপাতি নির্মাণ। যন্ত্রপাতি নির্মাণ বলতে যে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে কি বৃদ্ধি পাবে? তাদের খাদ্যের চাহিদা বৃদ্ধি পাবে। যদি খাদ্যের চাহিদা বৃদ্ধি পায় তাহলে আরো বৃদ্ধি পাবে কি, যে তাদের পরিবহন ব্যবস্থাও বাড়াতে হবে। তাহলে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে যদি নগরায়ন বৃদ্ধি পায় তাহলে সেখানকার গাছপালাগুলোকে কাটা হবে। গাছপালা কাটলে কি হবে? সেই সমস্ত লোকগুলোর জন্য খাদ্যের চাহিদা বৃদ্ধি পাবে। খাদ্যের চাহিদা বৃদ্ধি পেলে মানে কি, যে পৃথিবীতে যে সমস্ত জিনিস সঞ্চিত অবস্থা ছিল সেটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তারপরে যন্ত্রপাতি তৈরি। যন্ত্রপাতি তৈরি করার জন্য যে সমস্ত শক্তি প্রয়োজন সেটা হচ্ছে কি, সেটা সবই হচ্ছে প্রচলিত শক্তি বা জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল ইত্যাদি। তারপরে ওই সমস্ত লোকের জন্য কিন্তু যানবাহনের যে প্রয়োজন হবে, তাহলে সেই সমস্ত যানবাহনের জন্য যে শক্তি প্রয়োজন হবে সেটাও কিন্তু প্রভাব ফেলবে কোথায়? প্রচলিত শক্তির উপরে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, যন্ত্রপাতির নির্মাণ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু প্রচলিত শক্তির উপরে বিশাল প্রভাব ফেলে। এরপর হবে তাহলে এই সমস্ত শক্তির হাত থেকে যে আগামী দিনে তাহলে কি হতে পারে? আগামী দিনে এমন হতে পারে যে পৃথিবীর সমস্ত শক্তি বা প্রচলিত শক্তির ফুরিয়ে যাবে। তাহলে ওই সময়ে আমরা কোন শক্তিকে ব্যবহার করব? তাহলে ওই সময়ে আমরা যে শক্তিকে ব্যবহার করব সেই সমস্ত শক্তি হচ্ছে, ওই সময় না বলে যদি আমরা বলি সেই প্রাকৃতিক শক্তিকে যদি আমরা সঞ্চয় করে দিয়ে এখন থেকে যদি অপ্রচলিত শক্তিকে ব্যবহার করার হার বৃদ্ধি করি, তাহলে সেই জীবাশ্ম জ্বালানি বা প্রচলিত শক্তি আমাদের কাছে কি হবে? সাশ্রয় থাকবে। কার জন্য? ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এটাকে বলা হবে তখন স্থিতিশীল উন্নয়ন। তাহলে স্থিতিশীল উন্নয়ন কাকে বলা হলো? যে যখন আমরা প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে দিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াবো এবং সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করব? সঞ্চিত রাখবো। কোনটা? প্রচলিত শক্তিটা। তাহলে প্রচলিত শক্তিটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চিত রেখে যদি অপ্রচলিত শক্তির হার বৃদ্ধি পায়, ব্যবহারের হার বৃদ্ধি পায়, তাহলে সেই অবস্থাটাকে বলা হবে স্থিতিশীল উন্নয়ন। পশ্চিমী দেশগুলো কিন্তু স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ভারত বাদ দিয়ে। এরপরে হবে যে অপ্রচলিত শক্তিগুলো কিভাবে ব্যবহার করা যাবে। প্রথমত হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি কাকে বলবে? সূর্য থেকে আগত তাপ শক্তি ও আলোক শক্তিকে যদি আমরা সঞ্চয় করে দিয়ে সেটাকে তড়িৎ শক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি। তাপ শক্তি তো হয়ে আসছে সূর্য থেকে, তাহলে সূর্য থেকে আগত আলোক শক্তি বা তাপ শক্তিকে সঞ্চয় করে দিয়ে যদি আমরা সেটাকে তড়িৎ শক্তি হিসেবে ব্যবহার করতে পারি বা অন্যান্য শক্তি হিসেবে যদি ব্যবহার করতে পারি, তাহলে সেটাকে বলা হবে সৌরশক্তি। তাহলে সূর্য থেকে যে সমস্ত শক্তি আসবে পৃথিবীতে সেটাকে আমরা কি করব? সঞ্চয় করব। সেই সঞ্চিত শক্তিটা পরবর্তীতে নানা কাজে ব্যবহার করব। তার জন্য এটাকে বলা হবে সৌরশক্তি। তাহলে সৌরশক্তির ব্যবহার কি? তাহলে সৌরশক্তির প্রথমত ব্যবহার হচ্ছে যে সূর্য থেকে আগত সূর্যের আলো বা তাপের ফলে আমরা সালোক সংশ্লেষ ঘটাতে পারছি। তাহলে যদি সালোক সংশ্লেষ ঘটাতে পারি তাহলে প্রাণীজ বা খাদ্যের উপরে সূর্যের প্রভাব বিপুল পরিমাণে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই উদ্ভিদ খাদ্যের উপরে প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর খাদ্য কিন্তু নির্ভর করে। তাহলে প্রথম শ্রেণীর খাদ্যের উপর দ্বিতীয় শ্রেণীর খাদ্য। তাহলে এরকম কি হচ্ছে? পুরো একটা খাদ্য পিরামিড নির্ভর করে কার উপরে? সূর্যের উপরে। তাহলে কি হচ্ছে? খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে। তাছাড়া সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে সোলার সেল, সোলার ক্যালকুলেটর, সোলার হিটার ইত্যাদি ইত্যাদি জিনিস ব্যবহার করা হচ্ছে। তাহলে সৌরশক্তি কি? সূর্য থেকে আগত যে সমস্ত শক্তিকে সঞ্চয় করে বা আলোক শক্তি বা তাপ শক্তিকে সঞ্চয় করে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেটাকে বলা হবে সৌরশক্তি। তাহলে সৌরশক্তির ব্যবহার বললাম সালোক সংশ্লেষ প্রক্রিয়া, খাদ্য পিরামিডের উপরে, তারপরে নানা কাজে, সোলার ক্যালকুলেটর, সোলার হিটার, সোলার ইত্যাদি ইত্যাদি। এরপর হবে সৌরশক্তি ব্যবহারের সুবিধা কি? সৌরশক্তি ব্যবহারের প্রথম প্রাথমিক সুবিধা হচ্ছে যে সৌরশক্তি কোনোদিন নিঃশেষ হয়ে যাবে না বা সৌরশক্তি অফুরন্ত। সূর্যের আলো কোনোদিনই পৃথিবীতে আসা বন্ধ হবে না। তার জন্য সূর্য থেকে আগত আলো দিয়ে আমরা সেই শক্তিটা পেতে পারবো। তার জন্য সৌরশক্তি অফুরন্ত। সৌরশক্তির জন্য কাঁচামালের কোনো প্রয়োজন হয় না। কাঁচামালের যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের কাঁচামালের জন্য প্রয়োজনীয় খরচটাও হবে না।
সৌরশক্তি ব্যবহারের ফলে পরিবেশের দূষণ হয় না বললেই চলে। তাহলে সৌরশক্তি ব্যবহারের একাধিক সুবিধা। প্রথমত হচ্ছে সৌরশক্তি অফুরন্ত, দ্বিতীয়ত হচ্ছে সৌরশক্তি ব্যবহারের জন্য কোনো কাঁচামালের প্রয়োজন হয় না, তৃতীয়ত হচ্ছে যে কাঁচামালের যেহেতু প্রয়োজন হয় না তার জন্য খরচও নেই, 4 নম্বর হচ্ছে যে সৌরশক্তির পরিবেশ দূষণ